বেঙ্গলি এমআইএল এর সিলেবাসের ইউনিট 2 গদ্যাংশ থেকে আজকের প্রথম ক্লাস, কিন্তু আমাদের সিলেবাসে 10তম ক্লাস। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ফুলের বিবাহ প্রবন্ধটির প্রথম অংশ আলোচনা করব। আশা রাখছি এই আলোচনায় তোমরা প্রত্যেকেই সমৃদ্ধ হবে। চলো মূল পাঠে আমরা প্রবেশ করি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ফুলের বিবাহ এটি একটি প্রবন্ধ এবং প্রবন্ধটি নেওয়া হয়েছে তার বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ কমলাকান্তের দপ্তর থেকে। মনে রাখতে হবে, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত রচনা কমলাকান্তের দপ্তর, সেই প্রবন্ধ সংকলন থেকে ফুলের বিবাহ প্রবন্ধটি নেওয়া হয়েছে। পাঠ নির্বাচনের উদ্দেশ্য হিসেবে বলা হয়েছে যে বঙ্কিমচন্দ্রের প্রধান পরিচয় ঔপন্যাসিক হিসাবে, অর্থাৎ তিনি উপন্যাস রচনা করেছেন। তিনি 14টি উপন্যাস রচনা করেছেন। তিনি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক। তিনি উপন্যাস রচনা করেছেন বলেই ঔপন্যাসিক বলা হচ্ছে তাকে। তার প্রথম বাংলা সার্থক উপন্যাসটির নাম দুর্গেশ নন্দিনী। এটি 1865 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। সফল ঔপন্যাসিক হওয়ার পাশাপাশি তিনি একজন সার্থক প্রাবন্ধিকও, অর্থাৎ তিনি যেমন উপন্যাস রচনা করেছেন তেমনি রচনা করেছেন প্রবন্ধ রচনা। এই প্রবন্ধ সংকলন গ্রন্থগুলোর জন্যই তিনি সার্থক প্রাবন্ধিক হিসেবেও পরিচিতি লাভ করেছেন এবং নিবন্ধকারও ছিলেন। রস রচনায় তার শ্রেষ্ঠ কীর্তি হলো কমলাকান্তের দপ্তর। মনে রাখতে হবে, রস রচনায় প্রবন্ধের দিক থেকে শ্রেষ্ঠ কীর্তি হলো কমলাকান্তের দপ্তর প্রবন্ধ সংকলন গ্রন্থটি। বাংলা সাহিত্যের এটি চিরকালীন সম্পদ হিসাবে গৃহীত হয়ে থাকবে। আপাতত হাস্যরসের আড়ালে সমকালের সামাজিক ব্যাধিকে চিহ্নিত করার এই এক অনন্য আয়োজন। অবশ্যই কমলাকান্তের দপ্তর প্রবন্ধ সংকলনে হাস্যরসের আড়ালেই সামাজিক ব্যাধিকে, সামাজিক যে অবক্ষয়, সামাজিক যে বিকৃত রূপ, সেটাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এবং ফুলের বিবাহ শীর্ষক পাঠটিও এই কমলাকান্তের দপ্তর থেকেই নেওয়া হয়েছে। মহান স্রষ্টার সমাজ মনস্কতা, কল্পনা শক্তি, প্রচ্ছন্ন কবিমন ও সরস উপস্থাপন বৈশিষ্ট্যের সঙ্গে ছাত্রছাত্রীদের পরিচয় করানোর উদ্দেশ্যে পাঠটি নির্বাচন করা হয়েছে। অর্থাৎ এই বিখ্যাত ঔপন্যাসিক এবং প্রাবন্ধিকের যে সমাজ মনস্কতা রয়েছে, সমাজের প্রতি একটি আলাদা মানসিকতা রয়েছে, তার যে অসীম কল্পনা শক্তি রয়েছে, প্রচ্ছন্ন কবিমন, তিনি প্রাবন্ধিক উপন্যাসিক হলেও তার মনের ভিতরে যে একটি কবিত্বের ভাব রয়েছে এবং উপস্থাপনের আলাদা দৃষ্টিভঙ্গি রয়েছে, সে সম্পর্কে ছাত্রছাত্রীদের পরিচয় করিয়ে দেওয়ার জন্যই এই ফুলের বিবাহ প্রবন্ধটি এই পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। আশা করি পাঠ নির্বাচনের উদ্দেশ্যটা তোমাদের ক্লিয়ার হয়েছে। পরের অংশ লেখক পরিচিতি। লেখক বলতে এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কেই বলেছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 26/6/1838 সালে জন্মগ্রহণ করে এবং মারা যান 8/4/1894 খ্রিস্টাব্দে। কিন্তু মনে রাখতে হবে তার জন্ম এবং মৃত্যু সালটাকে। 1838 সালে তিনি জন্মগ্রহণ করেন এবং 1894 সালে তিনি মারা যান। 24 পরগনার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। পিতার নাম যাদবচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র ঔপন্যাসিক। অবশ্যই আমি আগেই বলেছি যে তিনি উপন্যাস রচনা করেছেন। বিখ্যাত সব বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস রচনা করেছেন দুর্গেশ নন্দিনী। বন্দে মাতরম মন্ত্রের উদ্গাতা এবং বাংলার নবজাগরণ যুগের অন্যতম প্রধান পুরুষ। অবশ্যই বন্দে মাতরম যে বাংলা সাহিত্যে নবজাগরণ এনে দিয়েছিল, কিংবা
ব্রিটিশ বিরোধী আন্দোলনের ক্ষেত্রে একটি বড় মন্ত্র হিসাবে কাজ করেছিল। সেই বন্দে মাতরমের লেখকও হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি যেন নবজাগরণ যুগের অন্যতম পুরুষ হিসেবে চিহ্নিত হয়েছিলেন। এই বন্দে মাতরম মন্ত্রটি বা শ্লোকটি পাওয়া যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসে। এই আনন্দমঠ উপন্যাসে তার উল্লেখ রয়েছে। বিদ্যা শিক্ষা মেদিনীপুর হুগলি কলেজ, প্রেসিডেন্সি কলেজ ও কলিকাতা বিশ্ববিদ্যালয় আইন অধ্যয়ন শেষ হওয়ার আগেই সরকার তাকে ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর পদে নিযুক্ত করেছিলেন। ৩৩ বছর সরকারি পদে অধিষ্ঠিত থেকে 1891 খ্রিস্টাব্দে অবসর গ্রহণ করেন। ছাত্র জীবনে সংবাদ প্রভাকর পত্রিকায় তার কামিনীর উক্তি কবিতাটি পুরস্কৃত হয়েছে। প্রশ্ন আসতে পারে যে কামিনীর উক্তি কবিতাটি কার লেখা? অবশ্যই তোমরা উত্তর দিবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। এটি সংবাদ প্রভাকরে প্রকাশিত হয়। সংবাদ প্রভাকরে প্রকাশিত হয়। ইংরেজিতে রচিত কিশোরীচাঁদ মিত্র সম্পাদিত ইন্ডিয়ান ফিল্ড পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস রাজমোহন ও রাজমোহনস ওয়াইফ। মনে রাখতে হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস যদি প্রশ্ন আসে, প্রথম উপন্যাসের নাম মনে রাখতে হবে। প্রথম শুধু যদি উপন্যাস হয় তাহলে অবশ্যই উত্তর দিতে হবে রাজমোহনস ওয়াইফ। কিন্তু যদি প্রশ্ন আসে যে প্রথম বাংলা উপন্যাস কোনটি, বাংলা উপন্যাস হলেই তখন তোমাদের উত্তর দিতে হবে দুর্গেশ নন্দিনী 1865 সালে প্রকাশিত হয়। আর এটি হলো প্রথম বাংলা সাহিত্যের সার্থক উপন্যাস যা 1865 সালে প্রকাশিত হয়। একটু কমন সেন্স রেখে উত্তর দিতে হবে। যদি প্রশ্ন আসে যে প্রথম উপন্যাস, তার লেখা প্রথম উপন্যাসের নাম কি, তাহলে রাজমোহনস ওয়াইফ। আর যদি আসে যে তার লেখা বাংলা সার্থক প্রথম উপন্যাস কোনটি, তাহলে উত্তর দিতে হবে দুর্গেশ নন্দিনী। তার রচিত উপন্যাসের সংখ্যা ছিল 14টি। তার মধ্যে রাজসিংহ, আনন্দমঠ, দেবী চৌধুরানী, সীতারাম, কৃষ্ণকান্তের উইল, বিষবৃক্ষ ইত্যাদি উল্লেখযোগ্য। সবচেয়ে জনপ্রিয় এবং উল্লেখযোগ্য একটি উপন্যাস হলো বিষবৃক্ষ। উপন্যাস ছাড়াও তিনি আরো কিছু লেখা লিখেছিলেন। তার মধ্যে ললিতা, লোক রহস্য, বিজ্ঞান রহস্য, বিবিধ সমালোচনা, বিবিধ প্রবন্ধ, দীনবন্ধু মিত্রের জীবনী, মুচিরাম গুড়ের জীবন চরিত, কৃষ্ণচরিত ইত্যাদি উল্লেখযোগ্য রচনা। 1872 খ্রিস্টাব্দে প্রকাশিত বঙ্গদর্শন পত্রিকার সম্পাদকও ছিলেন। এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার সম্ভাবনা থেকে থাকে যে তার সম্পাদিত পত্রিকার নাম কি। তার সম্পাদিত পত্রিকার নাম হলো বঙ্গদর্শন, যা 1872 সালে প্রকাশিত হয়। তিনি ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন তার সম্পাদক। তাকে সাহিত্য সম্রাট ও ঋষি বঙ্কিম উপাধিতে ভূষিত করা হয়। সাহিত্য সম্রাট হিসেবে তাকে বাংলা সাহিত্যে সম্মানিত করা হয়েছে এবং তিনি ঋষি বঙ্কিম উপাধিতেও ভূষিত হয়েছিলেন। অবশ্যই তাহলে লেখক পরিচিতিতে মনে রাখতে হবে যে তিনি জন্মগ্রহণ করেছেন 1838, মারা গিয়েছেন 1894 এবং তিনি 24 পরগনার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম যাদবচন্দ্র চট্টোপাধ্যায় এবং তিনি ঔপন্যাসিক ছিলেন, পাশাপাশি তিনি প্রাবন্ধিকও ছিলেন। তিনি বন্দে মাতরম মন্ত্রের উদ্গাতা ছিলেন। তিনি সার্থক প্রথম উপন্যাস লিখেছেন দুর্গেশ নন্দিনী। তিনি 14টি উপন্যাস লিখেছেন। তার মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য এবং জনপ্রিয় হলো বিষবৃক্ষ এবং সবচেয়ে প্রবন্ধের দিক থেকে অসাধারণ কীর্তি হলো, শ্রেষ্ঠ রচনা হলো কমলাকান্তের দপ্তর। এটা অবশ্যই মনে রাখতে হবে। কি নাম বললাম? কমলাকান্তের দপ্তর। কমলাকান্তের দপ্তর এই প্রবন্ধ গ্রন্থটির নাম মনে রাখতে হবে। আশা করি লেখক পরিচিতিটি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। এই আলোচনার পরিপ্রেক্ষিতেও যদি কোনো শব্দ বা বাক্য বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে।
বেশ, আমরা মূল পাঠ নিয়ে আলোচনা করি। আমরা প্রত্যেকটা বাক্য ধরে ধরে আলোচনা করব। আম, আমরা জানবো যে এই বাক্যগুলোতে আসলে লেখক কি বলতে চেয়েছে, কারণ প্রশ্ন সেভাবেই আসে। প্রশ্ন এখন টেক্সচুয়াল হওয়া শুরু হয়েছে, আরো দিনকে দিন সেই প্রশ্নের মান সরাসরি হবে না, ডাইরেক্ট কোনো প্রশ্নের উত্তর আহ, মানে লিখতে না বলে তার তাৎপর্যগত অর্থটিও দিতে পারে, কিংবা টেক্সটের ভিতরে কি বলতে চেয়েছে তা জানার যে মতো প্রশ্ন আসতে পারে। তখন টেক্সট জানা থাকলে সহজেই উত্তর দেওয়া সম্ভব হবে। চলো আমরা মূল পাঠ আলোচনা করি। বৈশাখ মাস, বিবাহের মাস। আমি পয়লা বৈশাখে নসিবাবুর ফুলবাগানে বসিয়া একটি বিবাহ দেখিলাম। ভবিষ্যৎ বরকনাদিগের শিক্ষার্থ লিখিয়া রাখিতেছি আমি। দেখো, বৈশাখ মাস বিবাহের মাস। বাঙালি সমাজ সংস্কৃতিতে সাধারণত এই বৈশাখ মাস একটি হ্যাঁ, বিবাহের মাস হয়ে থাকে। এই মাসে সবচেয়ে বেশি অনুষ্ঠান, বৈবাহিক অনুষ্ঠানাদি হয়ে থাকে এবং ভালো বলেও মনে করা হয় সংস্কৃতির দিক থেকে। আমি পয়লা বৈশাখে নসিবাবুর ফুল বাগানে বসিয়া একটি বিবাহ দেখলাম। মনে রাখবে, এখানে আমি প্রাথমিকভাবে পড়ে মনে হবে যেন লেখক নিজে এখানে উত্তম পুরুষে হয়তো কথাটি বলেছে, কিন্তু তা না। আমরা পরে আলোচনার পরিপ্রেক্ষিতে জানবো এখানে আমি বলতে কমলাকান্তকেই বলা হয়েছে। কমলাকান্ত, আমরা জানি এই পাঠটি কমলাকান্তের দপ্তর থেকে নেওয়া হয়েছে। কমলাকান্তের দপ্তরের মূল চরিত্র হলো কমলাকান্ত। এই কমলাকান্ত ভট্টাচার্য এখানে পয়লা বৈশাখে নসিবাবুর ফুল বাগানে বসে একটি বিবাহ দেখলেন। কি দেখবো, কার বাগানে দেখলেন? নসিবাবুর ফুল বাগানে বসে সে এক বিবাহ দেখলেন। ভবিষ্যৎ বরকনাদিগের শিক্ষার্থ লিখিয়া রাখিতেছি, মানে নসিবাবুর ফুল বাগানে যে বৈবাহিক অনুষ্ঠানটি তিনি দেখলেন, ভবিষ্যৎ বরকনেদের জন্যই তিনি সেগুলো লিখে রাখলেন। মল্লিকা ফুলের বিবাহ, তাহলে এখানে মনে রাখতে হবে কার বিবাহ? মল্লিকা ফুলের বিবাহ। বৈকাল শৈশব অবসান প্রায়। দেখো, বৈকাল মানে বিকাল, শৈশব মানে শিশু বয়স, অবসান প্রায়, অবসান মানে হচ্ছে শেষ, প্রায় মানে প্রায় শেষ হয়ে গেছে। যে শেষ হয়ে গেছে বলতে এখানে তাহলে মল্লিকা ফুলের কথা বলা হয়েছে, যে তার শৈশব কেটে গেছে। অবসান প্রায় মানে কেটে গেছে। কলিকা কন্যা বিবাহযোগ্য হইয়া আসিল। কলিকা কন্যা মানে এই মল্লিকা ফুলের শৈশব কেটে গেলে বিবাহযোগ্য হয়ে আসলো, বিবাহযোগ্য হয়েছে। কন্যার পিতা বড়লোক নহে, তাহাতে আবার অনেকগুলি কন্যা ভারগ্রস্ত। তাহলে কন্যার যে পিতা সে বড়লোক নয়, আবার অনেক কয়েকটা ওই যে কন্যা রয়েছে, তাই তাকে কন্যা ভারগ্রস্ত বলেছে। ভারগ্রস্ত বলতে কন্যাদেরকে বিয়ে দিতে হবে, তার জন্য ভারাক্রান্ত হয়েছে, চিন্তিত হয়ে পড়েছে। সম্বন্ধের অনেক কথা হইতেছিল, কিন্তু কোনোটাই স্থির হয় নাই। উদ্যানের রাজা স্থলপদ্ম নির্দোষ পাত্র বটে, কিন্তু ঘর বড় উঁচু, স্থলপদ্ম অত দূর নামিল না। বেশ, তাহলে কন্যা ভারগ্রস্ত মল্লিকার পিতা আম, মল্লিকার বিবাহের আয়োজন করেছে। এই বিবাহের আয়োজনে সম্বন্ধের দিক থেকে অনেক কয়েকটা এসেছে, কিন্তু সেই সম্বন্ধগুলো স্থির হয়নি। যেমন প্রথমের দিক থেকে এসেছে উদ্যানের রাজা স্থলপদ্ম। প্রথমে কে এসেছে? উদ্যানের রাজা স্থলপদ্ম। যেহেতু সে উদ্যানের রাজা, তাই তারা ধনী, আর মল্লিকার পিতা গরিব, তাই তারা উঁচু ঘর হওয়ায় বা অভিজাত হওয়ায় স্থলপদ্ম অতদূর নামলো না, মানে গরিবদের সঙ্গে বৈবাহিক সম্বন্ধ স্থির করলো না। বেশ, জোবা এ বিবাহে অসম্মত ছিল না, কিন্তু জোবা বড় রাগী কন্যাকর্তা পিছাইলেন। দেখো, তারপরে যে বিবাহের সম্বন্ধ আসলো, সেই সম্বন্ধে আহ, কার সম্বন্ধ এসেছে? জবার সম্বন্ধ এসেছে। জবা ফুলের সঙ্গে
বিবাহের সম্বন্ধ স্থির হওয়ার জন্য আলোচনা হয়েছে। কিন্তু জোবার সঙ্গে বিবাহে কন্যাকর্তার স্বীকৃতি হয় নাই, সম্মতি জানায় নাই। তার কারণ হলো জোবা বেশ রাগী। এই জোবা রাগী হওয়ার কারণে কন্যাকর্তা রাজি হয়নি। আর স্থলপদ্ম বড় লোক ছিল, তারা এই গরিবদের বাড়িতে সম্বন্ধ স্থির করতে চায় নাই। এখানে স্থলপদ্মরা অস্বীকার করেছে, এখানে মল্লিকার পিতা রাজি হয়নি। গন্ধরাজ পাত্র ভালো, কিন্তু বড় দেমাগ, প্রায় তার বার পাওয়া যায় না। দেখো তারপরে আম, সম্বন্ধ এসেছে গন্ধরাজের। এই গন্ধরাজের কি দেমাগ বেশি। দেমাগ বেশি বলতে বোঝানো হচ্ছে তার পাত্তাই পাওয়া যায় না, সে অ্যাটিটিউড নিয়ে থাকে, যাকে বলা হয়ে থাকে। সেই অ্যাটিটিউডের কারণে গন্ধরাজের কোনো পাত্তাই পাওয়া যায়নি। এইরূপ অবস্থার সময়ে ভ্রমর রাজ ঘটক হইয়া মল্লিকা বৃক্ষ সদনে উপস্থিত হইলেন। এই যখন মল্লিকার জন্য আলাপচারিতা চলছে, ঠিক ওই সময় ভ্রমর এসে হাজির হয়। কি হিসাবে হাজির হয়? ঘটক রূপে এসে হাজির হয়। মল্লিকা বৃক্ষ সদনে এসে উপস্থিত হয় এবং তিনি এসে বলে যে গুনগুন গুনগুন গুন মেয়ে আছে। এই যে কথাটা বলেছে এটা খুবই গুরুত্বপূর্ণ। বলেছে যে গুনগুন গুন মেয়ে আছে, তাহলে ভ্রমর বৃক্ষ সদনে এসে গুনগুন করে বলেছে মেয়ে আছে কিনা সেটা খোঁজ খবর নিয়েছে। কিন্তু অন্যদিকে বলেছে অনেক ধরনের গুণ রয়েছে, কিন্তু অনেক গুণের প্রয়োজন আছে, মেয়ের কি গুণ আছে? সেটাই কথাটাও এই বাক্যের মাধ্যমে বলে দিয়েছে। মল্লিকা বৃক্ষ পাতা নাড়িয়া সায় দিলেন, কিন্তু মল্লিকা বৃক্ষ কি করলেন? পাতা নেড়ে সায় দিয়েছেন, সম্মতি জানিয়েছেন, যে বলেছে আছে। ভ্রমর পত্রাসন গ্রহণ করিয়া গুনগুন গুন গুনগুনাগুন মেয়ে দেখিব। আবার গুনগুন করে ভ্রমর সেখানে পত্রাসন, পত্রাসন মানে পাতায় আসন নেওয়া, পাতায় আসন নেওয়া। সে যখন আসন নিল বা বসলো, যখন বসে সে গুনগুন করে বলেছে মেয়ে দেখব। মেয়ে দেখার পাশাপাশি ওই মেয়ের গুণকেও সে লক্ষ্য করতে চেয়েছে, জানতে চেয়েছে। বৃক্ষ মানে মল্লিকা পিতা শাখানত করিয়া মুদিত নয়না অবগুণ্ঠনবতী কন্যা দেখাইলেন। অবনত হয়ে মুদিত মানে নত হয়ে একটু হেলে মুদিত নয়না, মুদিত নয়না মানে চোখ বন্ধ, নয়ন মানে চোখ, মুদিত মানে বন্ধ করা, বন্ধ চোখ অবগুণ্ঠনবতী, অবগুণ্ঠনবতী মানে ঘোমটা টেনে ঢাকা দিয়ে, ঢাকা দেওয়া কন্যাকে দেখালেন। তাতে তো কন্যাকে সেভাবে দেখতে পেলেন না। ভ্রমর একবার বৃক্ষকে প্রদক্ষিণ করিয়া আসিলেন, আসিয়া বলিলেন গুনগুন গুনগুন দেখিতে চাই, ঘোমটা খোল। দেখো ভ্রমর একবার বৃক্ষকে প্রদক্ষিণ করে, প্রদক্ষিণ মানে চারিদিকে ঘুরে এসে বলল গুনগুন গুন গুন দেখিতে চাই, ঘোমটা খোলো। মানে মুদিত নয়না অবগুণ্ঠনবতী মল্লিকাকে যখন দেখালো, মল্লিকাকে দেখে অবগুণ্ঠনবতী মল্লিকাকে দেখে অবগুণ্ঠনবতী মল্লিকাকে দেখে সে তো কিছুই বুঝতে পারলো না। এই কারণে আবার সে বলল গুনগুন করে যে ঘোমটা খোলো, সে দেখতে চায়। কিন্তু তার পাশাপাশি ঘোমটা খুলে তার কাছে কোনো ধরনের গুণ রয়েছে কিনা, মেয়ের কেমন গুণ রয়েছে সেটাও সে দেখে নিতে চেয়েছে। এই কথার মাধ্যমে দুটি বিষয়কেই উল্লেখ করেছে। একটি হলো সে ঘোমটা খুলে মেয়েকে দেখতে চায়, পাশাপাশি মেয়ের গুণাবলীকেও সে মানে প্রথমে গুনগুন করে সে ঘোমটা খুলে মেয়েকে দেখতে চায়, পাশাপাশি সেই মেয়ের গুণাবলীও সে দেখতে চায়। বেশ, আমরা তাহলে এই আহ অংশে জানতে পারলাম যে বৈশাখ মাস হলো বিবাহের মাস এবং পয়লা বৈশাখে নসীবাবুর ফুলবাগানে কমলাকান্ত ভট্টাচার্য একটি বিয়ের অনুষ্ঠানকে দেখেছেন এবং ভবিষ্যৎ বরকনাদের জন্য সেই বিবাহের অনুষ্ঠানকে লিখে রেখেছেন। এখানে মল্লিকা ফুলের বিয়ে, মল্লিকা ফুল বিবাহের উপযুক্ত হয়ে উঠেছে। এর ফলে তার পিতার কাছে
স্থলপদ্ম, জবা এবং গন্ধরাজের সম্পর্ক এসেছে, কিন্তু তাদের সঙ্গে সম্পর্ক স্থির হয়নি। স্থলপদ্ম বড়লোক গরিবদের বাড়িতে সম্পর্ক স্থির করেনি। জবা অত্যন্ত রাগী বলে কন্যা কর্তা সম্মতি জানায়নি। গন্ধরাজের পাত্তাই পাওয়া যায় না, দেমাগ বেশি বলে কোনো স্থায়ী তাদের মধ্যে মল্লিকা ফুলের বৈবাহিক সম্বন্ধ স্থির হয়নি। ঠিক ওই সময় মল্লিকা বৃক্ষে উপস্থিত হয় ভ্রমররাজ ঘটক। ভ্রমররাজ ঘটক এসে মেয়ে দেখতে চায় এবং মুদিত নয়না অবগুণ্ঠনবতী কন্যাকে দেখেও সে তার গুণাবলী এবং ভালোভাবে ঘোমটা খুলে দেখতে চায়। পরের পৃষ্ঠায় দেখো, লজ্জাশীলা কন্যা কিছুতেই ঘোমটা খুলে না। এখানে কন্যা বলতে মল্লিকার কথা বলা হয়েছে। মল্লিকা তো মুদিত নয়না অবগুণ্ঠনবতী হয়ে এসেছে, সে কোনো মতেই ঘোমটা খুলতে চায় না। বৃক্ষ বলিলেন, আমার মেয়েগুলি বড় লাজুক, তুমি একটু অপেক্ষা করো, আমি মুখ দেখাইতেছি। ভ্রমরকে বৃক্ষ সদন থেকে অনুরোধ করে অপেক্ষা করার জন্য। তাদের মেয়েগুলো লাজুক হওয়ার কারণে ঘোমটা খুলতে চায় না, তাকে একটু অপেক্ষা করতে বলেছে, তাদেরকে মুখ দেখাবে। ভ্রমর ভোগ করিয়া স্থলপদ্মের বৈঠকখানায় গিয়া রাজপুত্রের সঙ্গে ইয়ার্কি করিতে বসিলেন। এদিকে মল্লিকার সন্ধ্যা ঠাকুরানী দিদি আসিয়া তাহাকে কত বুঝাইতে লাগিল, বলিল, দিদি একবার ঘোমটা খোল, নইলে বর আসিবে না, লক্ষ্মী আমার, চাঁদ আমার, সোনা আমার ইত্যাদি। অর্থাৎ এখানে ভ্রমর সে অপেক্ষা করার বদলে স্থলপদ্মের কাছে চলে গিয়েছে। সেখানে গিয়ে দেখে যে স্থলপদ্ম রাজপুত্র রাজপুত্র আছে, তার সঙ্গে ইয়ার্কি মানে হচ্ছে ঠাট্টা করা, বিভিন্ন ধরনের ঠাট্টা করে সে করতে লাগলেন। এদিকে সন্ধ্যা ঠাকুরানী দিদি, ইম্পর্টেন্ট এই শব্দটি, যে সন্ধ্যা ঠাকুরানী দিদি ওই মুদিত নয়না অবগুণ্ঠনবতী মল্লিকার ঘোমটা খুলতে বলে এবং তাকে সাহস দেয়, এবং এটাও বলে যদি ঘোমটা না খোলে তাহলে তারা কোনো বর আসবে না। বর মানে হচ্ছে এখানে পাত্র, বর পক্ষ, সে আর আসবে না। এই জন্য আদর করে তাকে লক্ষ্মী, চাঁদ, সোনা বলে উল্লেখ করে বোঝানোর চেষ্টা করে। কলিকা কতবার ঘাড় নাড়িল, কতবার রাগ করিয়া মুখ ঘুরাইল, কতবার বলিল, ঠান দিদি তুই যা, কিন্তু শেষে সন্ধ্যার স্নিগ্ধ স্বভাবে মুগ্ধ হইয়া মুখ খুলিল। তখন ঘটক মশায় ভোগ করিয়া আসিয়া রাজবাড়ি হইতে নামিয়া আসিয়া ঘটকালিতে মন দিলেন। যখন সন্ধ্যা হলো, যখন সন্ধ্যা নেমে এলো, সেই সময় মুগ্ধ হয়ে সে মল্লিকা মুখ খুলিল এবং সেই সময় ঘটক ভো করে আবার উড়ে আসলো এবং তার ঘটকালিতে মন দিল। ঘটকালি বলতে যে ঘটক আছে, এই ঘটকের কার্যাবলীকে বলা হচ্ছে ঘটকালি। অর্থাৎ ঘটক বরপক্ষ কন্যা পক্ষের যে মিলন ঘটানোর জন্য কাজ করে থাকে, সেই কার্যাবলী হলো ঘটকালি। কন্যার পরিমলে মুগ্ধ হইয়া বলিলেন, গুনগুন গুন গুনগুনাগুন, কন্যা গুণবতী বটে, ঘরে মধু কত। খুবই গুরুত্বপূর্ণ লাইন এটি। বলে দেখার সঙ্গে সঙ্গে কন্যার পরিমলে মুগ্ধ হয়ে, পরিমলে মানে সৌন্দর্যে, স্নিগ্ধতায়, সুভাষে মুগ্ধ হয়ে ভ্রমর কি বলেছে, গুনগুন গুনগুন গুনাগুন, কন্যা গুণবতী বটে, ঘরে মধু কত। সরাসরি বলেছে যে কন্যা গুণবতী হয়, ঘরে মধু আছে। এই লাইনের দুই রকমের অর্থ হয়ে থাকে। এক অর্থে যে মেয়ের গুণবতী হয়, ঘরে মধু আছে কিনা, কিন্তু অন্যদিকে এটাও এখানে ইঙ্গিত করেছে যে মেয়ে তো গুণবতী ঠিক আছে, কিন্তু ঘরে কি মধু আছে, অর্থাৎ কোনো সম্পদ আছে, দেওয়ার মতো অর্থ সম্পদ রয়েছে, সেই দিকেও ইঙ্গিত করেছে। এক কথায় এখানে যৌতুক দেওয়ার জন্য যে অর্থ সম্পদের প্রয়োজন, তাকেও পরোক্ষভাবে ইঙ্গিত করেছেন। কন্যাকর্তা বৃক্ষ বলিলেন, ফর্দ দিবেন, কোড়ায় গন্ডায় বুঝিয়ে দিব। ফর্দ শব্দের অর্থ হলো তালিকা। সে তালিকা দিলে
কোড়ায় গন্ডায় বুঝিয়ে দিবে। কোড়ায় গন্ডায় শব্দের অর্থ এখানে সম্পূর্ণ অর্থে ব্যবহার হয়েছে, এটি একটি বাগবিধি। হ্যাঁ, বুঝিয়ে দেবে, যেখানে যৌতুককে উল্লেখ করা হয়ে নির্দেশ করা হয়েছে। ভ্রমর বলিলেন, গুণ গুণ আপনার অনেক গুণ ঘটকালিটা, অর্থাৎ অনেক কড়ায় গন্ডায় দিয়ে দিতে পারবে এটা আশ্বস্ত করার পরে সে তার নিজের ঘটকালিটারও কথা বলেছে। এই যে ঘটকালি অর্থাৎ যে কার্যাবলী করে থাকে তার বিনিময়ে যে পারিশ্রমিক, সেই পারিশ্রমিকের কথাও এখানে ইঙ্গিত করে। কন্যাকর্তা শাখা নাড়িয়া সায় দিল, তাও হবে, অর্থাৎ ঘটকালিটাও সে ব্যবস্থা করে দেবে। ভ্রমর বলি ভ্রমর বলি ঘটকালির কিছু আগাম দিলে হয় না, নগদ দান বড় গুণ 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 গুণ, অর্থাৎ ঘটকালির জন্য সে আগাম চেয়ে বসে আছে, অর্থাৎ পারিশ্রমিক যদি আগাম দিয়ে রাখে তাহলে অনেক ভালো হয়, অর্থাৎ নগদ দানটা বড় গুণাবলীর দান, সেটাই সে সেখানে দাবি করেছে। এখনো যেরকম আমরা সমাজ ব্যবস্থায়, বাঙালি সমাজ ব্যবস্থায় দেখতে পাই, বর পক্ষ এবং কন্যা পক্ষ মিলিয়ে দেওয়ার জন্য একজন ব্যক্তি থাকে, যিনি ঘটকালির কাজটা করেন। সেই ঘটকালির কাজটা করতে গিয়ে তার পরিশ্রমের জন্য যে পারিশ্রমিক নিয়ে থাকে, সেই পারিশ্রমিকটাকে এখানে ঘটকালির পারিশ্রমিক বলা হচ্ছে। সেইটাই সে নগদে যে সেখানে চেয়েছে কন্যা পক্ষের কাছ থেকে। ক্ষুদ্র বৃক্ষটি তখন বিরক্ত হইয়া সকল শাখা নাড়িয়া বলিল, আগে বরের কথা বল, বরকে অর্থাৎ পয়সা দেওয়ার আগে, হ্যাঁ, সেই মধুটা দান করার আগে, তার পারিশ্রমিক দান করার আগে বরের কথা জিজ্ঞাসা করেছে, অর্থাৎ পাত্রের কথা জিজ্ঞাসা করেছে, যে পাত্রটা কে। ভ্রমর তখন আশ্বস্ত করে বলেছে, সুপাত্র, অনেক ভালো পাত্র, তার অনেক গুণ, অর্থাৎ তার অনেক গুণ রয়েছে, সে অনেক গুণাবলীর উপযুক্ত। কে তিনি? গোলাপলাল গঙ্গোপাধ্যায়। খুবই ইম্পর্টেন্ট, মনে রাখতে লাগবে। যে ভ্রমর যে পাত্রের কথা বলেছে, বরের কথা এনেছে, সেই পাত্রের বা বরের নাম গোলাপলাল গঙ্গোপাধ্যায়। একটা কথা মনে রাখবে, গোলাপ লাল রয়েছে, আবার গন্ধোপাধ্যায় রয়েছে, গন্ধের সঙ্গে যুক্ত করে দিয়েছে। তার অনেক গুণ, সকল কথোপকথন মনুষ্যে শুনিতে পায় না, আমি কেবল আফিম প্রসাদাৎ দিব্যকর্ণ পাইয়া এ সকল শুনিতেছিলাম। খুব মনোযোগ দিয়ে এই বিষয়টি শোনো। আমি শুরুতেই বলেছি, আমি আমি বলেছিলাম, আমি হলো এখানে কমলাকান্ত ভট্টাচার্য। কমলাকান্ত ভট্টাচার্য, আমি শর্ট ফর্মে লিখলাম কমলাকান্ত। এই কমলাকান্ত হলেন কমলাকান্তের দপ্তর প্রবন্ধের মুখ্য চরিত্র, মুখ্য চরিত্র বা প্রধান চরিত্র। তিনি কি বললেন, যে সকল কথোপকথন মনুষ্যে শুনিতে পায় না। এই যে মল্লিকা ফুলের বিবাহের যে কথোপকথন বা তাদের যে ফুলের যে কথোপকথন, ফুলগুলির কথোপকথন কেউই শুনিতে পায় না, কিন্তু আফিম প্রসাদত দিব্যকর্ণ পেয়ে শুধু কমলাকান্তই শুনতে পাচ্ছেন। অর্থাৎ কমলাকান্ত নেশা পান করতেন, বিশেষত আফিম খেতেন, এবং খাওয়ার পরে একটা দিব্য অর্থাৎ অলৌকিক কান পেয়ে গেছেন, যে সবগুলি সে শুনতে পাচ্ছে। আমি শুনিতে লাগিলাম, কুলাচার্য কুলাচার্য মহাশয় পাখা ঝাড়িয়া 6 পা ছড়াইয়া গোলাপের মহিমা কীর্তন করিতেছিল। দেখো, আমরা জানি ঘটকালি করছিল ভ্রমর। এই ভ্রমর তিনি কি করছেন? আমি শুনিতেছিলাম কুলাচার্য, তাকে কি উপাধি দেওয়া হয়েছে? কুলাচার্য উপাধি দেওয়া হয়েছে। কুলাচার্য কি করছে? পাখা ঝাড়িয়া, মানে পাখা ঝাপটে 6 পা, ভ্রমরের 6টা পা আছে, 6টা পা ছড়িয়ে কার গুণ কীর্তন করছে? গোলাপ লালের গুণ কীর্তন করছে। গোলাপ লাল যেহেতু বর বা পাত্র, তার গুণ কীর্তন মল্লিকা বৃক্ষ সদনে গিয়ে করছে, মল্লিকার পিতাকে বুঝিয়ে দিচ্ছে। বলিতেছিলেন, গোলাপ বংশ বড় কুলীন। এই গোলাপলাল গঙ্গোপাধ্যায়ের গুণ কীর্তন করতে গিয়ে ভ্রমর বলেছে তাদের বংশ হলো কুলীন, মানে কৌলিন্য রয়েছে তাদের বংশে। কেননা ইহারা ফুলে মেল, তারা ফুলে মেল বা শ্রেষ্ঠ।
যদি বলো সকল ফুলে ফুলে ফুলি ফুলে তথাপি গোলাপের গৌরব অধিক। যত ফুল রয়েছে সবই তো ফুলে যায় ফুলে, তবুও গোলাপের একটা গৌরব রয়েছে, অধিক গৌরব, অধিক মানে অনেক গৌরব রয়েছে, অনেক বাকিদের থেকেও গোলাপের একটা আলাদা রকমের গৌরব খ্যাতি রয়েছে, সৌন্দর্যতা রয়েছে। ইহারা সাক্ষাৎ বাঞ্ছামালির সন্তান, মনে রাখতে হবে গোলাপেরা হলো বাঞ্ছামালির সন্তান। মালীদের মধ্যে শ্রেষ্ঠ বাঞ্ছামালী বলা হয়ে থাকে এই বাঞ্ছামালীদের হাতে তারা রোপিত হয়েছে, তাহার স্বর ও হস্তরোপিত, অর্থাৎ এই বাঞ্ছামালীদেরই নিজের হাতে রোপিত একটি ফুল। যদি বলো এ ফুলে কাটা আছে, কোন কুলে বা কোন ফুলে নাই, তা সত্ত্বেও যদি মল্লিকার পিতা বলে যে এই ফুলে তো কাটা আছে, তাহলে ভ্রমর বলেছে কোন কুলে বা কোন ফুলে নাই, বলছে কোন বংশে বা কোন ফুলে নাই, সব বংশে বা সব ফুলেই কাটা রয়েছে। মনে রাখতে হবে এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট লাইন, যে এই লাইনের মাধ্যমে বলেছে যে এ ফুলে কাটা আছে, কাটা এখানে কলঙ্ক অর্থেও ব্যবহার হয়েছে বা দোষ অর্থেও ব্যবহার হয়েছে, যে এই ফুলে যদি কাটা থাকে বা কলঙ্ক আসে, তাহলে কোন বংশেই বা না থাকে, কুলে মানে বংশ, কোন কুলেই বা না থাকে বা কোন ফুলেই বা না থাকে, সবারই কম বেশি করে কি রয়েছে, কলঙ্ক রয়েছে। এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমি যদি বলি মল্লিকা ফুলকে একটা মেয়ে হিসেবে কল্পনা করি, ফুল হিসেবে কল্পনা না করে, যে কল্পনা শক্তি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছিল, সে বাস্তবের ঘটনাকে ফুলের আড়ালে এখানে তুলে ধরেছে। এক কথায় বাঙালি সমাজের যে বৈবাহিক অনুষ্ঠানের ব্যবস্থাপনা রয়েছে, সম্বন্ধের জন্য যে ব্যবস্থা, সেই ব্যবস্থায় মল্লিকাকে যদি আমরা একটি মেয়ে হিসেবে ধরি, তাহলে সেই মেয়েকে গোলাপলাল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিয়ে দেওয়া হচ্ছে। গোলাপলাল গঙ্গোপাধ্যায়কে আমরা এখানে বর হিসাবে কল্পনা করেছি, লেখকও বর হিসাবে তাকে উপস্থাপন করেছেন এখানে। তাহলে দেখা যায় ফুলের আড়ালে, মল্লিকা ফুলের বিবাহের আড়ালে এখানে মল্লিকা ও গোলাপলাল গঙ্গোপাধ্যায়ের বিবাহের আড়ালে বাঙালি সমাজে বৈবাহিক অনুষ্ঠানের কথাই আসলে তিনি বলতে চেয়েছেন। সেই জায়গায় গোলাপলাল গঙ্গোপাধ্যায় বা গোলাপ ফুলের যেমন কাঁটা বা কলঙ্ক বা খারাপ দিক থাকে, তেমনি একজন বরের, বাঙালি সমাজের বর বা ছেলেদের কুলেও কম বেশি কাঁটা বা কলঙ্ক থাকতেই পারে। এই কথাটাই এখানে শেষ বাক্যাংশটিতে বলেছে, এটা মনে রাখতে হবে। পরের পৃষ্ঠায় বলেছে, যাহা হোক ঘটকরাজ কোনরূপে সম্বন্ধ স্থির করিয়া বউ করিয়া উড়িয়া গিয়া গোলাপ বাবুর বাড়িতে খবর দিলেন। গোলাপ তখন বাতাসের সঙ্গে নাচিয়া নাচিয়া, হাসিয়া হাসিয়া, লাফাইয়া লাফাইয়া খেলা করিতেছিল। বিবাহের নাম শুনিয়া আহ্লাদিত হইয়া কন্যার বয়স জিজ্ঞাসা করিল। ভ্রমর বলিল, আজিকালি ফুটিবে। যাহা হোক, ঘটকরাজ কি করেছে, ঘটকরাজ মল্লিকাকে দেখে আসার পর সে সরাসরি চলে গেছে গোলাপলালের বাড়িতে। গোলাপলালের বাড়িতে যাওয়ার পরে সে খবরটি গোলাপ বাবুর বাড়িতে দিয়ে দিয়েছে, এবং গোলাপ বাতাসের সঙ্গে নেচে নেচে, হেসে হেসে, লাফিয়ে লাফিয়ে খেলা করছে, অর্থাৎ খবর শুনে সে খুবই আনন্দিত এবং উৎফুল্ল হয়ে গেছে, এবং আনন্দিত হয়ে কন্যার বয়স জিজ্ঞাসা করলেন, যে কন্যার বয়স কত হবে। তখন ভ্রমর বলেছে, আজিকালি ফুটিবে। অর্থাৎ আজিকালি ফুটিবে বলতে বোঝানো হচ্ছে যে যৌবনাগত মানে যৌবন প্রাপ্ত হবে। আমরা শুরুতেই পেয়েছি যে শৈশবকাল অবসান প্রায় হয়ে গেছে,
সেই অবসানের পর বিবাহযোগ্য হয়ে উঠবে। এখানে ফুটিবে বলতে বিবাহযোগ্য হওয়ার কথা বলা হয়েছে। গোধূলি লগ্ন উপস্থিত, গোলাপ বিবাহের যাত্রা উদ্যোগ করিতে লাগিলেন। উচ্চিঙ্গরা নহবৎ বাজাইতে আরম্ভ করিল। মৌমাছি সানাইয়ের বায়না লইয়াছিল, কিন্তু রাতকানা বলিয়া সঙ্গে যাইতে পারিল না। খুবই ইম্পর্টেন্ট এই অংশটিতে। এই অংশে আসলে বিবাহের আয়োজনের বরযাত্রীর বর্ণনা দিয়েছে। বিবাহের অনুষ্ঠানে বরযাত্রী যাওয়ার বিবাহের অনুষ্ঠানে বরযাত্রী যাওয়ার যে বাস্তব চিত্র রয়েছে তারই আলোকে তুলে ধরেছে। দেখো, গোধূলি লগ্ন উপস্থিত। গোধূলি লগ্নে সাধারণত বিয়ে করতে যায়। হ্যাঁ, গোলাপের বিবাহ যাত্রার উদ্যোগ করিতেছে, বিবাহ যাত্রার জন্য প্রস্তুতি চলছে। উচ্চিঙ্গরা নহবৎ বাজাইতে আরম্ভ করিল। উচ্চিঙ্গরা কি বাজাতে আরম্ভ করিল? এগুলোই ইম্পর্টেন্ট, এগুলোই মনে রাখতে লাগবে, শর্ট কোশ্চেন হিসাবে আসতে পারে। উচ্চিঙ্গরা নহবৎ বাজাতে লাগলো এবং মৌমাছি সানাইয়ের বায়না নিয়েছিল। এখানে মৌমাছিও রয়েছে। মৌমাছি সানাইয়ের বায়না নিয়েছিল, সানাইয়ের বায়না নিয়েছিল। হুম তারপরে রাতকানা বলে সঙ্গে যেতে পারলো না। বায়না তো নিয়েছে ঠিকই, কিন্তু রাতকানা হয়ে যাওয়ার ফলে তারা সঙ্গে যেতে পারলো না। খদ্যোতেরা ঝাড় ধরিল। খদ্যোতেরা বলতে এখানে জোনাকির কথা বলা হয়েছে। জোনাকি জোনাকি ঝাড় ধরলো, অর্থাৎ আলোর দেওয়ার চেষ্টা করলো। আকাশে তারাবাজি হইতে লাগিল। যখনই খদ্যোতেরা ঝাড় বা আলো আয়োজন করলো, ধরলো, তখনই আকাশে যেন তারাবাজি হওয়া শুরু করলো। এই যে তারাবাজি যেগুলো সেই জোনাকির মতোই মিটমিট করে জ্বলতে থাকে। কোকিল আগে আগে ফুকরাইতে লাগিল। কোকিল আগে আগে ডাকতে লাগলো। অনেক বরযাত্র চলিল। স্বয়ং রাজকুমার স্থলপদ্ম দিবাবসানে অসুস্থকর বলিয়া আসিতে পারিল না। কিন্তু জবা গোষ্ঠী শ্বেত জবা, রক্ত জবা, জরৎ জবা প্রভৃতি সব অংশে আসিয়াছিল। করবীদের দল সকলে রাজাদিগের মতো বড় উচ্চ ডালে চড়িয়া বসিয়া উপস্থিত হইল। সেহেতু সেউতি নিতবর হইবে বলিয়া সাজিয়া আসিয়া দুলিতে লাগিল। গরদের জোর পড়িয়া চাপা আসিয়া দাঁড়াইল। বেটা ব্রান্ডি টানিয়া আসিয়াছিল। উগ্র গন্ধ ছুটিতে লাগিল। গন্ধরাজেরা বড় বাহার দিয়া দলে দলে আসিয়া গন্ধ বিলাইয়া দেশ মাতাইতে লাগিল। দেখো, এতক্ষণ ধরে আমরা দেখছি বরযাত্রীর জন্য আয়োজন হয়েছে। প্রথমে গোধূলি লগ্নে বিবাহ উপস্থিত হয়েছে, বিবাহের উদ্যোগ করছে। উচ্চিঙ্গরা নহবৎ বাজাতে আরম্ভ করেছে। মৌমাছি সানাইয়ের বায়না নিয়েও রাতকানা বলে যেতে পারেনি। খদ্যোতেরা বা জোনাকিরা ঝাড় বাতি ধরার সঙ্গে সঙ্গে আকাশে যেন তারাবাজি হতে লাগলো। কোকিল আগে আগে ফুকরাতে লাগলো, অর্থাৎ আওয়াজ করতে লাগলো। অনেক বরযাত্রীর আয়োজন হলো। স্বয়ং রাজকুমার স্থলপদ্ম আসতে পারেনি অসুস্থ বলে, কারণ আমরা আগেই জেনেছি স্থলপদ্মের সঙ্গে তার বিবাহের একটা সম্বন্ধ এসেছিল। কিন্তু জবা গোষ্ঠী বা জবার সঙ্গে বিবাহের সম্বন্ধ স্থির হলেও, মানে আলোচনা হলেও, শ্বেত জবা, রক্ত জবা, জরৎ জবা এরা প্রত্যেকে এসে উপস্থিত হয়ে যায়। অন্যদিকে করবীদের দল সেকালে রাজাদিগের মতো উচ্চ ডালে বসিয়া চড়িয়া আসিয়া উপস্থিত হলো, অর্থাৎ করবীরাও এক্সাইটেড ছিল। সেউতি ছোট ফুল একটি নিতবর হয়ে বলিয়াছে সাজিয়া আসিয়া দুলিতে লাগলো। এই যে নিতবর, নিতবর বলতে এখানে বরের সঙ্গে যে আবার বরের মতো করে সেজে যায় তাকে নিতবর বলা হয়ে থাকে। হ্যাঁ, তো গরদের জোর পড়িয়া চাপা এসে উপস্থিত হলো। গরদের জোর পড়ে চাপা এসে উপস্থিত হয়েছে। সে চারিদিকে সে গন্ধ ছড়িয়ে দিয়েছে, ব্র্যান্ডির গন্ধ ছড়িয়ে দিয়েছে। উগ্র গন্ধ যেন তার চারিদিকে থাকা যায় না। গন্ধরাজেরও বাহার বেশি, তারাও যেন বেশ যাকে বলে স্টাইল দেখিয়েছে। দলে দলে এসে যেন গন্ধ বিলিয়ে
গন্ধ চারিদিকে ছড়িয়ে দিতে লাগলো। অন্যদিকে অশোক নেশায় লাল হইয়া আসিয়া উপস্থিত, সঙ্গে এক পাল পিঁপড়া মোসাহেব হইয়া আসিয়াছে। অশোক নেশায় যেন লাল হয়ে উঠেছে। তাদের অন্য আর এক পাল পিঁপড়া মোসাহেবগিরি করা শুরু করে দিয়েছে। তাদের গুণের সঙ্গে সম্বন্ধ নাই, কিন্তু দাঁতের বড় জ্বালা। পিঁপড়াদের অবশ্যই এরকম রয়েছে যে তাদের গুণের কোনো সম্বন্ধ নাই ঠিকই, কিন্তু দাঁতের বড় জ্বালা রয়েছে। একবার কামড়ে দিলে যে যেন ঝাঁঝিয়ে ওঠে। ঠিক একইভাবে বা আমরা বাস্তব জীবনে বাঙালিদের মধ্যেও কোনো কোনো ব্যক্তিদেরকে এরকমটাই দেখা যায়। কোন বিবাহে না এরূপ বরযাত্র জোটে, আর কোন বিবাহে না তাহারা হুল ফুটাইয়া বিবাদ বাধায়, অর্থাৎ তারা বিবাদ বাধাবেই। পুরুবক, কুটজ প্রভৃতি আরো অনেক বরযাত্র আসিয়াছিলেন ঘটক মহাশয়ের কাছে তাহাদের পরিচয় শুনিবেন। সর্বত্রই তিনি যাতায়াত করেন এবং কিছু কিছু মধু পাইয়া থাকেন। বোঝাই যাচ্ছে তাহলে আরো অনেক বরযাত্রী এসেছিল যার পরিচয় ঘটকের কাছে পাওয়া যাবে, কিন্তু ঘটক যখন বর পক্ষে যায় তখন সেভাবে সে যে পারিশ্রমিক পায়। আবার যখন ভ্রমর ঘটক কন্যা কন্যা পক্ষে থেকে যখন আবার বর পক্ষে যায়, তখন কিছু না কিছু তাদের কাছ থেকে নিয়ে থাকে বা পেয়েও যায়। এটাকেই এখানে মধুর সঙ্গে তুলনা করা আছে, অর্থাৎ সম্পদের অর্থের কথা বলা হয়েছে এখানে মধু হিসেবে। আমরাও আমরা আমারও নিমন্ত্রণ ছিল। এখানে আবারও মনে রাখবে, আমারও বলতে কমলাকান্ত চক্রবর্তীর কথাই বলা হয়েছে। এই কমলাকান্ত চক্রবর্তীরও নিমন্ত্রণ ছিল, সেও গিয়েছেন। দেখি বরপক্ষের বিপদ। কেন বরপক্ষের বিপদ হলো? বাতাস বাহকের বায়না নিয়েছিলেন, তখন হুম করিয়া অনেক মর্দানি করেছিলেন, কিন্তু কাজের সময় কোথাও লুকাইলেন, কেহ তাহা পায় না। দেখিলাম বরযাত্র সকলে অবাক হইয়া স্থিরভাবে দাঁড়াইয়া আছেন। মল্লিকাদিগের কুল যায় দেখিয়া আমি বাহকের কার্য স্বীকার করিলাম। বরযাত্র সকলকে তুলিয়া লইয়া মল্লিকাপুরে গেলাম। এখানে দেখা যাচ্ছে যে বাতাস বাহকের বায়না নিয়েছিল, কিন্তু ঠিক সময়ে সে উপস্থিত হতে পারেনি। ঠিক সময় সে লুকিয়ে পড়েছে। এই লুকিয়ে পড়ার ফলে কেউ তাকে খুঁজিয়ে পায় না। এদিকে বরযাত্র এসে উপস্থিত, সবাই অবাক হয়ে স্থিরভাবে দাঁড়িয়ে আছে যে মল্লিকাদিগের কুল যায় দেখে, কুল মানে বংশের খ্যাতি বা অন্যান্য বংশ, বংশ যায়, বংশ পতিত হয়ে যাবে ভেবে দেখে কমলাকান্ত চক্রবর্তী নিজেই বাহকের কাজ স্থির করলেন, নিজেই বাহকের দায়িত্ব নিয়ে নিলেন। দেখলেন যে বরযাত্র সবাই স্থিরভাবে দাঁড়িয়ে আছে, আর ওদিকে মল্লিকাদিগের কুল যায় দেখে, বংশ পরিচয় যায় দেখে কমলাকান্ত চক্রবর্তী নিজেই তাদেরকে তুলে মল্লিকা বৃক্ষে নিয়ে গিয়েছেন। তাদেরকে তুলে মল্লিকা বৃক্ষে বা মল্লিকাপুরে নিয়ে গেছেন। এইভাবে গদ্যাংশটি এখানেই শেষ হলো, যদিও সম্পূর্ণ গদ্যাংশটি শেষ হয়নি। দ্বিতীয় পর্বে আমরা তা নিয়ে আলোচনা করব। এইটুকু আলোচনায় আমরা বুঝতে পারলাম মূল পাঠে যে বৈশাখ মাসে বিবাহের মাস চলছে, সেই বৈবাহিক মাসে কমলাকান্ত চক্রবর্তী বৈশাখ মাসে পয়লা বৈশাখে নসিবাবুর ফুল বাগানে একটা বিবাহ দেখেছে। সেই বিবাহ ভবিষ্যৎ বরকনেদের জন্য রেখেছে। এখানে বিবাহ সংগঠিত হয়েছে মল্লিকা বৃক্ষের, মল্লিকা ফুলের এবং অনেক সম্বন্ধ আসার শেষে অবশেষে গোলাপলাল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিবাহ স্থির হয় এবং গোধূলি লগ্নে বিবাহের প্রস্তুতি নেয়।
বিবাহের প্রস্তুতি নিতে গিয়ে এখানে বাহকের কাজ নেওয়া বাতাস সঠিক সময়ে উপস্থিত হতে পারেনি। এই ফলে আহ, ফলে আহ, কমলাকান্ত চক্রবর্তী নিজেই বাহকের কাজ করে বর এবং বরযাত্রকে মল্লিকাপুরে নিয়ে গিয়েছিলেন এবং মল্লিকার পরিবারের সম্মানকে রক্ষা করতে পেরেছেন। এই হলো বিষয়। প্রত্যেকেই টেক্সটটা বারে বারে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। শর্ট কোশ্চেন বা 1 বা 2 নাম্বারের কোশ্চেন এই সব পাঠ্যের অভ্যন্তর থেকেই দিয়ে দেবে। অতএব প্রশ্ন উত্তরের থেকে বেশি করে গুরুত্ব দিবে টেক্সটটিকে ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে। বেশ, এই পর্যন্তই ফুলের বিবাহের প্রথম অংশ আলোচনা। এই আলোচনায় যদি তোমরা প্রত্যেকে সমৃদ্ধ হও, অবশ্যই তা একটু লাইক দিবে, তাহলে কমসে কম আমরা ইন্সপায়ার হব, আবার নতুন করে নতুন উদ্যমে ভিডিও পেতে ভিডিও পেয়ে যাবে। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো।